নমস্কার পাঠক বন্ধুরা, আমি মৌসুমী বৈদ্য দাস আজ আবারও চলে এসেছি গড়পুরের বৌরানীর পরবর্তী 3টি পর্ব নিয়ে। কেমন লাগছে ধারাবাহিকটি আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে শুরু করা যাক আজকের পরবর্তী 3টি পর্ব। তোমার সাথে আলাপ হওয়ার আগে আমি প্রায় দিন রাতেই একটা স্বপ্ন দেখতাম, যেন কোনো এক দিব্য পুরুষ এসে বলছেন, যোগ্য পাত্রী নির্বাচন করো, তোমার আর তার দ্বারাই এই হালদার বাড়ি অভিশাপ মুক্ত হবে, নয়তো তোমার পরবর্তী প্রজন্ম এই অভিশাপ বয়ে নিয়ে যাবে। তোমার প্রথম সন্তানেরও মৃত্যু হবে ঠিক তোমার দাদার মতোই। আমি যখন এই স্বপ্ন দেখতাম ভীষণ ভয় পেতাম। যেহেতু ডাক্তারি পড়ছি, বয়সটাও অল্প, প্রথমটায় সবটাই হ্যালুসিনেশন ভাবতাম। আসলে খুব ছোট্টবেলায় দাদার মৃত্যু আমাকে নাড়িয়ে দিয়েছিল, তাই হয়তো সেই ভয় থেকেই এমন স্বপ্ন দেখতাম। একদিন কলেজের লাইব্রেরিতে বসেছিলাম, কিছু বই নেবার ছিল বলে। তোমার বাবার সাথে সেই প্রথম আলাপ হয়। তুমি তো জানোই, তোমার বাবা আমার কলেজের প্রফেসর ছিলেন। অরুময় সিংহ আমার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়েছিলেন লাইব্রেরিতে। তো তারপর আমার কাছে এসে আমার মাথায় হাত রেখে জিজ্ঞাসা করেন, ঠিক কী কারণে আমার মন অশান্ত। তখন কেন জানি না সব কিছু খুলে বলি ওনাকে। উনি আমায় বলেন, তোমাকে সঠিক সময়ে এর উত্তর দেব, তুমি আমার বাড়িতে এসো মাঝে মাঝে। এমনিতেই বিদেশ বিভুঁয়ে পড়ে আছি, তারপর বাঙালি প্রফেসরের সাথে দেখা, তাই আর দ্বিমত করিনি। ওনার কথায় প্রায়ই যেতাম ওখানে। তারপর তোমার সাথে আমার প্রেম হয়, আর এখন তো তুমি আমার স্ত্রী। তবে তোমার সাথে আমার প্রেমের সম্পর্ক হওয়ার পর থেকেই সেই স্বপ্ন আর দেখিনি। হয়তো তুমি সেই যোগ্য পাত্রী যার কথা ওই দিব্য পুরুষ বারবার বলতে চেয়েছিলেন। তোমার আর আমার দ্বারাই হয়তো এই অভিশাপের ইতি হবে। তবে তোমার বাবা এখনও আমাকে সেই প্রশ্নের উত্তর দেননি। গল্প বলতে বলতে অনেকটাই বেলা হয়ে গেছে। যেহেতু স্বামী স্ত্রী ঘরের ভিতরে দরজা বন্ধ করে কথা বলছে, তাই বাড়ির কেউই তাদের বিরক্ত করেনি। এবার এলিনা বলে, আচ্ছা, তোমার কথা অনুযায়ী লতিকামণির সতীন ঠানদিদি, তাহলে তো ওনার অনেক বয়স হওয়ার কথা, অথচ ওনাকে দেখলে তেমন বয়স্ক মনে হয় না। আবার উনি বিধবা মানুষ হলেও কপালে সিঁদুরের টিপ পরেন। প্রবাল বলল, সত্যিই তো, তোমার এই কথাগুলো তো একদম ভাবিনি। তবে এইটুকু জানি, উনি যেহেতু মোহন কৃষ্ণের সাধন সঙ্গী ছিলেন, তাই যোগবলে নিজের শরীরের বয়স ধরে রেখেছিলেন। একথা বেশ কয়েকবার বাবাকে বলতে শুনেছি। প্রবাল হয়তো আরও কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই ইন্দিরা দেবী ঘরের বাইরে থেকে ডাকলেন তার পুত্রকে, আর বললেন,
আর কতক্ষণ তোরা দরজা বন্ধ করে কথা বলবি? বাড়িতে তো বড়রা আছে নাকি? শাশুড়ি ইন্দিরা দেবীর কথায় লজ্জা পেল এলিনা। প্রবাল এবার ঘরের দরজাটা খুলে দিল। এলিনার জন্য খাবার এনেছেন ইন্দিরা দেবী। প্রবাল মায়ের সামনে আর দাঁড়ালো না। ইন্দিরা দেবী এলিনাকে খাবারগুলো খেয়ে নিতে বলে চলে গেলেন সেখান থেকে। তবে যাওয়ার আগে খানিক রসিকতা করে তিনি এলিনার উদ্দেশ্যে বললেন, তোমাদের আজই তো ফুলশয্যা, এখনই সব কথা শেষ করবে? এবার ভীষণ লজ্জা পেল এলিনা। ইন্দিরা দেবী আর সেখানে দাঁড়ালেন না। এবার এলিনার মনে নানা প্রশ্ন ভেসে আসতে লাগলো। তাহলে ঠান দিদির বয়স এত কম মনে হচ্ছে কেন? নিজের কোনো সন্তান না থাকা সত্ত্বেও এত বছর ধরে হালদার বাড়িকে রক্ষা করছেন। স্বামীকে দেয়া কথা রাখতেই কি তিনি এমনটা করছেন? এসব ভাবতে ভাবতেই খেয়াল হলো এলিনার হাতে আঁকা ত্রিশূলটাকে কেমন যেন কেঁপে উঠছে, আর সেটা থেকে আলোর বিচ্ছুরণ হচ্ছে। সেই আলো দিয়ে সকালের রোদের আলো মিলিয়ে একটা রামধনু রঙের পথ তৈরি হয়েছে। এলিনা কৌতূহলবশত সেই পথ ধরেই এগিয়ে চলে। ওর ঘর পেরিয়ে এগিয়ে চলে বারান্দার শেষে, আর সেখানেই একটা সিঁড়ি। যাওয়ার সময় এলিনা খেয়াল করে ওর শাশুড়ি মা ইন্দিরা দেবী ওর ঠিক পাশে দাঁড়িয়ে। অদ্ভুত ব্যাপার, উনি এলিনাকে দেখতে পাচ্ছেন অথচ কোনো প্রশ্ন করলেন না। তখন এলিনার মনে হয় হয়তো উনি ওকে দেখতে পাচ্ছেন না। সেই আলোর রামধনু রেখা এসে থামে সিঁড়ির উপরে একটা কোণে, একটা ঘরে। সেই ঘরের ভিতরে এলিনা যা দেখে তা ওকে ভীষণ অবাক করে দেয়। এলিনা দেখে একটা ঘরের ভিতর যজ্ঞ কুণ্ড তৈরি করা হয়েছে, আর সেই কুণ্ডের মাঝে বসে আছেন ঠান দিদি। প্রথমটাই মনে হয় যে যজ্ঞের ঠিক মাঝে বসে আছেন ঠান দিদি, কিন্তু না। অল্প সময়ের মধ্যেই এলিনার মনের ভুল বা চোখে দেখার ভুল ঠিক হয়ে যায়। ও দেখে কুণ্ডের সামনে বসে আছেন ঠান দিদি, আর তাকে সাহায্য করছে মধুজা, ঠান দিদির কাছে যিনি সব সময় থাকেন। তার ঠিক একটু দূরে প্রবালকে দেখতে পায় এলিনা। কেউ যেন তার সমস্ত শক্তি শুষে নিচ্ছে, আর ঠান দিদি মন্ত্র পাঠ করে চলেছেন এক মনে, আর প্রবালের দিকে মাঝে মাঝে জলের ছিটা দিচ্ছেন। প্রবাল জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ার আগে শুধু বলল, এলিনা, বাঁচাও। একমাত্র তুমিই পারবে আমাদের সকলকে এই বাড়ির অভিশাপ থেকে মুক্তি দিতে। নিজের শক্তিকে জাগ্রত করো এলিনা, ওঠো। প্রবালের দেওয়া আলতো ধাক্কায় ঘুম ভাঙে এলিনার। তাহলে ও স্বপ্ন দেখছিল এতক্ষণ? ইন্দিরা দেবী খাবার দিয়ে যাওয়ার পরে ও খেয়ে ঘুমিয়ে পড়েছিল। উফ, কি জীবন্ত স্বপ্ন! এলিনা এখনো বিশ্বাস করতে পারছে না যে ও স্বপ্নই দেখছিল। ঠিক তখন ওর হাতের মধ্যে প্রবালের ছুঁড়ে দেওয়া একটা লাল পাথর দেখে, যেটা দরজার কাছে
এলিনাকে দেখে প্রবাল ছুঁড়েছিল। নিজের হাতের মুঠোয় পাথরটাকে দেখে এলিনা এবার সত্যি সত্যিই ভয় পায়। প্রবালকে সব কিছু জানাবে ঠিক করে। ওদিকে প্রবাল এলিনাকে বলে, আজ যেহেতু আমাদের ফুলশয্যা, নতুন জীবন শুরু করব দম্পতি হিসাবে, তাই আমাদের দুজনকে একসাথে বিষ্ণু মন্দিরে আরতির জন্য যেতে হবে, একসাথে আরতি করতে হবে। তারপর বিষ্ণুদেবের আশীর্বাদ নিয়ে আমরা আমাদের দাম্পত্য জীবন শুরু করব। দুপুরে খাবার পরে তুমি ঘুমিয়ে গেছো দেখে আর তোমায় ডাকিনি, কিন্তু এখন সন্ধ্যা হওয়ার মুখে, তাই যদি এখনো তৈরি না হও আরতির সময় পেরিয়ে যাবে। এলিনা এবার উঠে বসে। প্রবালকে স্বপ্নের কথা বলা হয় না। ওর মনের ভিতর একটা মন বলে ওঠে, ওই পাথরটাই পারবে প্রবালকে রক্ষা করতে। তাই নিজে তৈরি হয়ে নিয়ে প্রবাল যে পাঞ্জাবিটা পরে আরতি করতে যাবে তার উপর এই লাল পাথরটা আঠার সাহায্যে লাগিয়ে দেয়। এরপর দুজন একসাথে নিচে নেমে আসে। বাড়ির বড়দের প্রণাম করে ওরা দুজন বিষ্ণু মন্দিরের দিকে এগিয়ে যায়। সাথে থাকেন ইন্দিরা দেবী আর রূপনারায়ণ। আদিত্য নারায়ণ হালদার মন্দিরে ওঠার কিছুটা আগে দূরে দাঁড়িয়ে থাকেন। এলিনা লক্ষ্য করে থান দিদি সেই স্থানে থাকলেও মন্দিরের উপরে আসেন না। পুরোহিত মশাই পুজো শুরু করেন। প্রবাল আর এলিনা মন দিয়ে পুজো দেখতে থাকে। তবে এলিনার চোখ বারবার চলে যায় দূরে দাঁড়িয়ে থাকা ঠান দিদির দিকে। এই প্রথম এলিনা ঠান দিদির চোখে একটা নিথর দৃষ্টি দেখতে পায়। খুব ভয় লাগে ওর। তবুও স্থির হয়ে বসে ভগবান বিষ্ণুর আরাধনা করতে থাকে। পুজো শেষ হলে আরতি শুরু করে ওরা দুজন মিলে। এই প্রথম ভীষণ আনন্দ হয় এলিনার। এই বাড়িতে আসার পর থেকে যেসব কাণ্ড ঘটে চলেছে, সেই ছোট থেকেই এলিনার শখ মন্দিরের কাজকর্ম করার। বাবা বাঙালি হলেও মা বিদেশি হওয়ার জন্য সেই সৌভাগ্য তার হয়নি। অবশেষে মনে হয় সেই সৌভাগ্য ধরা দিল এলিনার কাছে। আনন্দ মনে আরতি শেষ করে এলিনা আর প্রবাল তাকিয়ে থাকে বিষ্ণুদেবের মূর্তির দিকে। এরপর পঞ্চপ্রদীপ তুলে দেয় রূপনারায়ণ আর ইন্দিরা দেবীর হাতে। তারাও প্রথা মেনে আরতি শুরু করে। এলিনা তখন মন্দির থেকে নেমে আসছিল। বেশ খানিকটা দূরে অম্বাকে দেখে। অম্বার দুই চোখ বেয়ে তখন জল গড়িয়ে পড়ছিল। এই প্রথম এই অসহায় মেয়েটিকে দেখে ভীষণ কষ্ট হয় এলিনার। মন্দির থেকে নামার সময় প্রবাল টাল সামলাতে না পেরে পড়ে যায়, আর প্রবালের পাঞ্জাবির উপরে সেই পাথর ঘষা লেগে ঠান দিদির আঁচলে। আর সাথে সাথেই ঘটে একটা অদ্ভুত ঘটনা। ঠান দিদির আঁচলে আগুন ধরে যায়। এই ঘটনায় বাড়ির সকলে ভয় পেয়ে যায়। মধুজার তৎপরতায় ঠান দিদির শরীরে কোনো আঘাত লাগে না, কারণ আগুন লাগার সাথে সাথেই মধুজা হাতের জল ছিটিয়ে দিতে থাকে। আর মাত্র কিছু সময়ের পরেই আগুন নিভে যায়। সামান্য একটু জলে এত তাড়াতাড়ি আগুন নিভে গেল। এই ঘটনাটা এলিনার মনের মধ্যে বড্ড দোলা দেয়। তবে এও বুঝতে পারে আজ প্রবালের কিছু একটা বিপদ ঘটত। হয়তো
সেই পাথরটার জন্যই সেই বিপদকে আটকানো গেছে। সেই রাতে এলিনা দেখে ওর শাশুড়ি মায়ের তত্ত্বাবধানে খুব যত্ন করে খাট সাজানো হয়েছে। এলিনাকে ঘরের ভিতর রেখে যান ইন্দিরা দেবী। সন্ধ্যার ওই আগুন লাগার ঘটনার পর থেকে এলিনা ঠান্দিদিকে কোথাও দেখতে পায়নি, যেন অদৃশ্য হয়ে গেছে মানুষটা। শাশুড়ি ইন্দিরা দেবীকে প্রশ্ন করলেও কোনো সঠিক উত্তর পায় না এলিনা। এলিনার মনে হয় পুরো বাড়িটাই কেমন যেন রহস্যময়। বাড়ির সকলে ওর সাথে মানসিক খেলায় নেমেছে। কেউ কোনো উত্তর দিচ্ছে না ওর কথার। এলিনা কিচ্ছু বুঝতে পারে না। এসবের মাঝেই ইন্দিরা দেবী এলিনার ঘরে প্রবেশ করেন বেশ কয়েকজন পরিচারিকাকে নিয়ে। তারা এলিনাকে সাজাতে বসে। প্রথমেই ধুনোর গন্ধ এলিনার চুলে দিয়ে সুন্দর পরিপাটি করে চুল বেঁধে দেয়, আর তাতে সুন্দর করে ফুল লাগিয়ে দেয়। আর একজন দাসী এলিনাকে শাড়ি পরিয়ে দেয়। শাড়ি পরালেও ব্লাউজ পরায় না। এলিনা লজ্জা পেলে ইন্দিরা দেবী বলেন, কি রে পাগলি, এত লজ্জা কিসের? এটাই তো বংশের নিয়ম। ফুলসজ্জার দিন বক্ষ নিরাভরণ করে রাখতে হয়। শুধুমাত্র শাড়ির আঁচল দিয়েই ঢাকতে হয় উন্মুক্ত বক্ষ। শাশুড়ি মায়ের এহেন কথায় বিদেশি এলিনার সাদা মুখে লজ্জা রাঙা রঙে ভরে যায়। সন্ধ্যার সৌন্দর্যকেও হার মানায় সেই সৌন্দর্য। ফুলসজ্জার স্ত্রী আচার করার সময় বৌদি অথবা দিদি স্থানীয় কারোর, কিন্তু এই বাড়িতে তেমন কেউ না থাকায় বাধ্য হয়েই ইন্দিরা দেবীকেই সেই কাজ করতে হয়। ইন্দিরা দেবী নিজের হাতে এলিনার পায়ে আলতা পরিয়ে দেন, আর তার উপর সুন্দর করে গন্ধ আতর ছিটিয়ে দেন। সকলে মিলে এলিনার গায়ে আতর জল ছিটিয়ে দিতে থাকে। ইন্দিরা দেবীকে এলিনা পা স্পর্শ করে প্রণাম করলে উনি এলিনার চিবুকে চুম্বন এঁকে দেন, তারপর কপালে। ভীষণ ভালো লাগে এলিনার। ওর মায়ের সাথে কাটানো ছেলেবেলার দিনগুলো মনে পড়ে। নিজের অজান্তেই দুই হরিণ চোখ অশ্রুসিক্ত হয়ে ওঠে। তবে সে চল লুকানোর চেষ্টা করলে ইন্দিরা দেবী যেন এলিনার মনের কষ্ট এক নিমিষেই বুঝতে পারেন, আর বলেন, মায়ের কথা মনে পড়ল বুঝি? ইন্দিরা দেবীর কথায় এলিনার চোখের অশ্রু বাঁধ মানে না, গড়িয়ে পড়ে। আর ইন্দিরা দেবী এলিনার মুখের দিকে তাকিয়ে বলেন, ওরে পাগলি, কাঁদলে যে চোখের কাজল মুছে যাবে। আমার প্রবাল কি তাহলে ফুলসজ্জার দিনে চোখে কালি মাখা বইয়ের সৌন্দর্য দেখবে? এলিনা ইন্দিরা দেবীর এহেন কথায় চোখের জল মুছে হেসে ফেলে। ইন্দিরা দেবী এবার ঘর থেকে চলে যাওয়ার উপক্রম হন। তখন দাসীরা এলিনাকে নিয়ে চটুল কিছু গান করতে থাকে। এলিনা এসব গানের অর্থ না বুঝলেও ভীষণ লজ্জা পায়। তারপর ধীরে ধীরে দাসীরা সেই ঘর ছেড়ে বেরিয়ে যায়। এলিনা অপেক্ষা করতে থাকে প্রবালের জন্য। মনের ভিতর এত আশঙ্কার মধ্যেও এক অদ্ভুত মাদকতায় বিভোর হয় এলিনা। প্রবালের মুখ কল্পনা করতে করতে এক অন্য জগতে বিরাজ করে এলিনা। তাতে মিশে থাকে তীব্র ভালো লাগা, যে ভালো লাগা নেশার মতো শরীরে পাক খেতে থাকে। এলিনার শরীরের প্রতিটি পাকে যেন ভীষণ দোলাচল সৃষ্টি হয়। শরীরের প্রতিটি রোমকূপে শিহরণ জাগে। এলিনার মুখের ভিতর লজ্জাগুলো এসে জড়ো হয় এক এক করে। মুখটা যেন আরও বেশি
লজ্জায় রাঙা হয়ে ওঠে। এবার ফুলশয্যার ঘরে প্রবেশ করে প্রবাল। প্রবালকে দেখে এলিনার শরীরের ভিতরে উষ্ণতার ছোঁয়া লাগে, যেন আগুন লেগেছে তার শরীর জুড়ে। এলিনা জানে এই আগুন জলে নিভবে না। এলিনার ভীষণ ইচ্ছে করে ছুটে গিয়ে প্রবালকে জাপটে ধরতে, কিন্তু না, নিজেকে সংবরণ করে চুপ করে বসে থাকে বিছানায়। প্রবাল ফুলশয্যার ঘরে ঢুকে গুনগুন করে গান করতে থাকে। এরপর একবার এলিনার দিকে তাকিয়ে সেই ঘরের দরজা বন্ধ করে দেয়। ঘরের ভিতর যে তীব্র আলোর নিয়ন জ্বলছিল সেটা নিভিয়ে দেয় প্রবাল। এরপর সামান্য রাতের আলো জ্বেলে দেয় প্রবাল, আর ধীর পায়ে এগিয়ে আসতে থাকে এলিনার দিকে। এলিনার এবার আরো বেশি করে লজ্জা পেতে শুরু করে, যেন মুখ তুলে তাকাতেই পারে না এলিনা। এলিনার চোখ বন্ধ করে থাকে লজ্জায়। এলিনার উন্মুক্ত পায়ে চেনা ছোঁয়ায় শিহরণ হয় ওর সারা শরীর জুড়ে। এলিনা চোখটা বন্ধ করেই বুঝতে পারে প্রবাল ওর উন্মুক্ত পা নিয়ে খেলা করছে। এলিনা নিজের পাগুলোকে সরিয়ে নেওয়ার ব্যর্থ প্রয়াস করতে থাকে, কিন্তু বিফল হয়। প্রবাল এলিনার পায়ে নামিয়ে নিয়ে আসে ওর সিক্ত অধর। এলিনার সারা শরীর জুড়ে রোমাঞ্চ হয়, যেন দাবানল লেগেছে বনে। এরপর এলিনা বুঝতে পারে যে একটা ঠান্ডা জিনিসের স্পর্শ। প্রবাল এলিনার পায়ে সেটা পরিয়ে দিতে থাকে। সেই স্পর্শে চোখ খুলে তাকায় এলিনা। চোখ খুলে দেখে একজোড়া পায়েল পরিয়ে দিচ্ছে এলিনার পা জোড়ায়। এলিনার মুখে তখন এক অনির্বাচনীয় আনন্দ নেমে আসে। নূপুর পরানো হয়ে গেলে প্রবাল এলিনার পায়ের ওপর চুমু খায় আলতো করে, আর প্রবালের চোখ যায় এলিনার মুখের দিকে। প্রবাল দুই হাত দিয়ে জড়িয়ে ধরে এলিনাকে। শক্ত বাহুর আলিঙ্গনে ধরা দেয় এলিনা। এই যেন তার বহু প্রতীক্ষিত। এলিনা দেখে প্রবালের হাত খেলা করে চলেছে নিঃশব্দে। এলিনার শরীর থেকে একে একে ফুলের গহনাগুলো খুলে দিতে থাকে প্রবাল। এত সুখ এলিনা এর আগে কোনো দিন পায়নি। সুখের আবেশে চোখ দুটিকে বন্ধ করে নেয়। চোখ বন্ধ করতেই এলিনার সামনে ফিরে আসে আরতির সময় দেখা ঠান্দিদের নিথর দৃষ্টি। ভয় পেয়ে চোখ খুলে ফেলে এলিনা। প্রবালকে বলার চেষ্টা করে দুপুরে দেখা স্বপ্নের কথা, কিন্তু না, সে কথা বলার সুযোগ পায় না এলিনা। প্রবালের হাত তখন এলিনার গহনা খুলতে ব্যস্ত, আর প্রবালের কামনা ভরা চোখ এলিনাকে আষ্ঠে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। ক্ষুধার্ত বাঘ যখন শিকার করে, হরিণী ভয় পেয়ে বাঘের কাছে আত্মসমর্পণ করে, কিন্তু এখানে হরিণী নিজে থেকেই চায় ক্ষুধার্ত বাঘের শিকার হতে। প্রবালের দৃষ্টি এবার এলিনার চুলের দিকে যায়। প্রবাল এলিনাকে আরো কাছে নিয়ে আসে। এলিনার চুলের ভিতর নিজের মুখ ডুবিয়ে দেয়। গন্ধ নিতে থাকে প্রাণ ভরে। বিদেশি মেয়ের কালো চুলের রাশি ঝড় তোলে প্রবালের প্রতিটি অঙ্গে। এলিনাও মাথাল পুরুষালী বুনো গন্ধে পাগল হয়ে ওঠে। প্রবালের সেই কামার্ত চাহনি দেখে এলিনার ভীষণ অচেনা লাগে প্রবালকে, তবুও ভালো লাগার পরশে হারিয়ে যেতে থাকে। প্রবাল এলিনার চুল ছেড়ে এসে পড়ে এলিনার সরু গোলাপি নরম অধরে। এক মুহূর্ত
ধরে দেখে তার কামনার দেবীর অধরকে। তারপর দস্যুর মতো আক্রমণ করে নিজের 2 অধর দিয়ে। এলিনা যেন মন থেকেই এই আক্রমণের অপেক্ষাতেই ছিল। ধরা দেয় প্রবালের ইচ্ছের কাছে। তারপর 2টি অধর মিলে যেতে থাকে কি ভীষণ অনুভূতিতে, যেন সহস্র যুগের অপেক্ষার পরে মিলিত হয়েছে 2 পিপাসার্ত প্রেমিক হৃদয়। চুমুতে চুমুতে অধীর করে তোলে এলিনাকে। এলিনা পরাস্ত হতে থাকে প্রবালের কাছে। তবে এই হার মেনে নিতে ভীষণ ভালো লাগে এলিনার। এলিনার গোলাপি ঠোঁট রক্তের রং ধারণ করে। প্রবাল হারিয়ে যেতে থাকে এলিনার গলার কাছে, যেন ভয় পাওয়া সাপের মতো কেঁপে ওঠে এলিনার শরীর। প্রবালের হাত চলে যায় অন্য সুখের সন্ধানে। এবার এলিনাও সাড়া দিতে থাকে প্রবালের ডাকে। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে এক হাতে 2টি শরীর। এলিনা প্রবালকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখে, কিন্তু এর মাঝেও এলিনার বারবার অম্বার বলা কথা, ঠান্দিদের নিথর দৃষ্টির কথা মনে পড়ে যায়। এলিনার কেন জানি না মনে হয় ওদের 2জনের মাঝেও এই ঘরে আরও একজন আছে। তবে তাকে ছোঁয়া যায় না, কেবলমাত্র অনুভব করা যায়। সে তার তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে সবটুকু পর্যবেক্ষণ করে চলেছে এক মনে। এলিনার অনুভূতিতে সেই উপস্থিতি বারবার জানান দেয়। ওর আর ভালো লাগে না প্রবালের আদর। তবুও প্রবালকে না বলতে কষ্ট হয়। বেশ কিছুক্ষণ পরে ক্লান্ত হয় প্রবাল। এবার এলিনা মানস চক্ষে দেখতে পায় সেই 3য় ব্যক্তিটিকে। ভীষণ ভয় পায় এলিনা। শক্ত করে জড়িয়ে ধরে প্রবালকে। প্রবাল এলিনার হেন আচরণ দেখে ভীষণ অবাক হয়। কি এমন দেখে ভয় পেল এলিনা? একটু আগেও তো সব স্বাভাবিক ছিল। তবে কি এমন হলো? প্রবালের ভীষণ রাগ হয় নিজের উপরে। ওদের জীবনের একটা গুরুত্বপূর্ণ দিন, সেটাও উপভোগ করতে পারল না এলিনা। মনে হয় এলিনাকে বিয়ে করে বিপদের মধ্যে ফেলেছে প্রবাল। যত গণ্ডগোল লুকিয়ে আছে এই হালদার বাড়িতেই। প্রবালের এই মুহূর্তে ভীষণ চিৎকার করতে ইচ্ছে করে, গলা ফাটিয়ে ঈশ্বরের কাছে বলতে ইচ্ছে করে কি অপরাধ ওর, কি এমন জিনিস আছে হালদার বাড়িতে যা এলিনাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। ও তো শুধু প্রবালকে ভালোবেসে স্বপ্নের ঘর বাঁধতে এত দূর এসেছে। প্রবালের বারবার মনে হতে থাকে এলিনাকে নিজের জীবনের সাথে জড়িয়ে কি যেন বড় ভুল করে ফেলেছে ও। এইসব দোলাচলের মাঝেই প্রবাল দেখল এলিনা নিজের পোশাক পরে নিচ্ছে আর দরজার দিকে তাকিয়ে আছে একটা ভয়ার্ত দৃষ্টিতে। প্রবালও এবার সতর্ক হয়। ও নিজের পোশাক পরে এলিনার সাথে দরজার দিকে তাকায়। ঠিক সেই মুহূর্তেই ঘরের বাইরে থাকা ছায়ামূর্তিটি সরে যায়। প্রবাল কিছু বলতেই যাচ্ছিল, এলিনা প্রবালের মুখে চাপা দিয়ে দেয়। আরও কিছুটা সময় পেরিয়ে যাওয়ার পরে আস্তে আস্তে মুখ খোলে এলিনা।